প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা চ্যাপ্টার 4 চতুর্থ অধ্যায় এর তৃতীয় লেকচার নিয়ে আলোচনা করব। উপস্থাপনায় আছি আমি RIT। আমাদের আজকের টপিক হচ্ছে পৃথিবীতে জীবনের উৎপত্তি। তোমাদের বইয়ের যে পৃথিবীতে জীবনের উৎপত্তি এই সম্পর্কে যে বিস্তারিত বর্ণনা রয়েছে, এখান থেকে আমাদের বেশ কিছু MCQ প্রশ্ন আসে, তাই কিছু কিছু লাইন আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। বৈচিত্র্যময় এই পৃথিবীতে আমরা যেসব জীবের সঙ্গে পরিচিত তাদের মধ্যে 10 লাখের বেশি প্রাণী প্রজাতি এবং 4 লাখের মতো উদ্ভিদ প্রজাতি শনাক্ত করা সম্ভব হয়েছে। তাহলে ক্ষেত্রে আমরা জানতে পারলাম উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির শনাক্তকৃত সংখ্যা। এক সময় মানুষের ধারণা ছিল পৃথিবী বুঝি অপরিবর্তিত, অর্থাৎ সৃষ্টির আদিতে পৃথিবীর যে আকার বা আয়তন ছিল এখনও সেরকমই আছে, অর্থাৎ তার কোনো পরিবর্তন ঘটেনি। মানুষ ভাবত আদি জীবজগতের সঙ্গে বর্তমানকালের জীবজগতের কোনো পার্থক্য নেই। কিন্তু খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে জেনুফেন নামের একজন বিজ্ঞানী প্রথম কতগুলো জীবাশ্ম আবিষ্কার করেন। এই নামটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন জেনুফেন নামের একজন বিজ্ঞানী। তো সেটি অনেক আগে, খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে। তিনি প্রমাণ করেন যে অতীত এবং বর্তমান যুগের জীবদেহের গঠনে যথেষ্ট পরিবর্তন ঘটেছে, অর্থাৎ জীবদেহের আকার অপরিবর্তনীয় নয়। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে গ্রিক দার্শনিক এরিস্টটল প্রমাণ করেন যে জীবজগতের বিভিন্ন জীবের ভেতর এক শ্রেণীর জীব অন্য শ্রেণীর জীব থেকে অপেক্ষাকৃত উন্নত এবং জীবগুলো তাদের পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে বিবর্তন বা অভিব্যক্তির মাধ্যমে ক্রমাগত পরিবর্তন ও রূপান্তরিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে। অর্থাৎ এরিস্টটল অনেক আগে তিনি প্রথম এই ধারণাটা দেন যে একটি জীব থেকে পরিবর্তিত হয়ে নতুন একটি জীব গঠন হতে পারে, এবং তার সপক্ষে তিনি বলেন এক শ্রেণীর জীব হচ্ছে অনুন্নত এবং অপর শ্রেণীর জীব হচ্ছে উন্নত, এবং ক্রমবর্ধমানভাবে এগুলো আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। বিবর্তন একটি মন্থর এবং চলমান প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে গঠনগতভাবে সরল জীবন থেকে জটিল জীবনের উৎপত্তি ঘটেছে। আসলে এই প্রকৃতপক্ষে পৃথিবীতে যখন জীবের আবির্ভাব ঘটে তখন সেটি ধারণা করা হয় এককোষী থেকে বহুকোষী, বহুকোষী থেকে আস্তে আস্তে উন্নত জীবের আবির্ভাব ঘটেছে। বিভিন্ন বিজ্ঞানীর মতানুসারে প্রায় 450 কোটি বছর আগে এই পৃথিবী একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল, অর্থাৎ সে সময় কোনো জীবের অস্তিত্বই ছিল না। এই উত্তপ্ত গ্যাস পিণ্ড ক্রমাগত তাপ বিকিরণ করায় এবং তার উত্তাপ কমে যাওয়ায় ক্রমশ ঘনীভূত হয়ে তরল অবস্থা প্রাপ্ত হয়। পরে এই পিণ্ডটি বাইরের দিক থেকে ভেতরের দিকে ক্রমশ কঠিন হতে থাকে এবং অদ্ভুত জলীয় বাষ্প থেকে মেঘের সৃষ্টি হয়। আসলে এই ধারণাগুলো বেশ জটিল, জাস্ট আমরা জেনে রাখবো এগুলো, যাতে আমরা বুঝতে পারি কিভাবে এই পৃথিবী একসময় কীরকম ছিল, বর্তমানে কী অবস্থায় এসেছে। ওই রকম মেঘ থেকে বৃষ্টি হওয়ায় পৃথিবীর কঠিন বহিস্তরের জলভাগ অর্থাৎ সমুদ্রের আবির্ভাব ঘটে। এক সময় সমুদ্রের পানিতে প্রাণের আবির্ভাব হয় এবং সমুদ্রের পানিতে সৃষ্ট জীবকুলের ক্রমাগত পরিবর্তনের ফলে বর্তমানের বৈচিত্র্যময় জীবজগতের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এই জীবের আবির্ভাব ঘটে সমুদ্রের পানিতে। গভীর যুক্তি নির্ভর চিন্তা ভাবনা এবং পরীক্ষা নিরীক্ষার পর আধুনিক মানুষের ধারণা হয়েছে যে জীব সৃষ্টির মূলেই রয়েছে বিবর্তন। বিবর্তন হচ্ছে যে প্রক্রিয়ায় এক জীব থেকে অপর জীবের সৃষ্টি হয়। ল্যাটিন শব্দ ইভুলভেরি থেকে বিবর্তন শব্দটি এসেছে। ইংরেজ দার্শনিক ও শিক্ষাবিদ হারবার্ট স্পেন্সার প্রথম ইভলিউশন কথাটি ব্যবহার করেন। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ লাইন যে কে প্রথম ইভলিউশন কথাটি ব্যবহার করেন। হারবার্ট স্পেন্সার।
যে ধীর অবিরাম এবং চলমান পরিবর্তন ধারা কোনো সরলতর উদ্বংশীয় জীব পরিবর্তিত হয়ে জটিল ও উন্নততর নতুন প্রজাতি বা জীবের উদ্ভব ঘটে তাকে বিবর্তন বা অভিব্যক্তি বা ইভলিউশন বলে। তাহলে ইভলিউশনের সংজ্ঞাটা আমরা জেনে গেলাম। ইভলিউশন বা অভিব্যক্তি বা বিবর্তন বিষয়গুলো একই, তাই এগুলো একটি সংজ্ঞা, যে যে ধীর অবিরাম এবং চলমান পরিবর্তন দ্বারা কোনো সরলতর জীব পরিবর্তিত হয়ে জটিল ও উন্নততর নতুন প্রজাতির বা জীবের উদ্ভব ঘটে তাকে বিবর্তন বলা হয়। অর্থাৎ নিজের মতো করে যদি বুঝে পড়ো তাহলে দেখবা খুব ইজি বিষয়। সময়ের সাথে কোনো জীবের পরিবর্তনের ফলে যখন নতুন কোনো প্রজাতি সৃষ্টি হয় তখন তাকে বলে জৈব বিবর্তন। জৈব বিবর্তন কি তাহলে আমরা সেটিও বুঝতে পারলাম। পরবর্তীতে দেখো একটি সুন্দর করে একটি ছক দেওয়া আছে কিভাবে পৃথিবীতে জীবের আবির্ভাব হলো। একেবারে প্রথমের দিকে হচ্ছে রাসায়নিক বিবর্তন। কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন এই গ্যাসগুলো মিলিত হয়ে গঠন করে মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প। পরবর্তীতে এগুলো তাদের মধ্যে যুক্ত হয়ে গঠন করে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড থেকে মূলত পরবর্তীতে আস্তে আস্তে উন্নত ধারা সৃষ্টি হয়। অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় নিউক্লিক অ্যাসিড, প্রোটিন। এরপর তৈরি হয় নিউক্লিয় প্রোটিন, অর্থাৎ অনেকগুলো প্রোটিন মিলে নিউক্লিয় প্রোটিন তৈরি হয়। আর অ্যামাইনো অ্যাসিড একাধিক মিলে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। এগুলো ছিল রাসায়নিক বিবর্তন। এরপর হচ্ছে জৈব বিবর্তন। নিউক্লিয় প্রোটিন থেকে পরবর্তীতে সৃষ্টি হয় প্রোটোভাইরাস। প্রোটোভাইরাস থেকে ভাইরাস হচ্ছে অকোষীয়, সুতরাং প্রোটোভাইরাস যেহেতু তারও আগের, তাহলে এটিও হচ্ছে অকোষীয়, আর কোনো পূর্ণাঙ্গ কোনো কোষীয় না। পরবর্তীতে ব্যাকটেরিয়া, অর্থাৎ ভাইরাসের থেকে একটু উন্নত জীব হচ্ছে ব্যাকটেরিয়া। এদের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ কোষ লক্ষ্য করা যায়। ব্যাকটেরিয়ার পর প্রোটোজোয়ার থেকে উন্নত হচ্ছে বহুকোষী জীব। এই বহুকোষী জীব সাধারণত দুই রকমের হয়ে থাকে, একটি হচ্ছে উদ্ভিদ এবং অপরটি হচ্ছে প্রাণী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শুরুতে জাস্ট কিছু গ্যাস ছিল এই পৃথিবীতে। সেই গ্যাসগুলোর মাঝে ওই যে একটি নাইট্রোজেন গ্যাস ছিল, সেই নাইট্রোজেন গ্যাসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ নাইট্রোজেন গ্যাস থেকেই পরবর্তীতে অ্যামোনিয়া, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড এগুলো সবগুলোতেই কিন্তু নাইট্রোজেন থাকে। সুতরাং ক্রমান্বয়ে এগুলো ধীরে ধীরে উন্নততর জীবের সৃষ্টি করে। এরপর আমরা দেখব জীবনের আবির্ভাব কোথায়, কবে এবং কিভাবে ঘটেছে। পৃথিবীতে জীবনের উৎপত্তি কিভাবে হয়েছিল সে সম্পর্কে বিভিন্ন মতবাদ বর্তমানে প্রচলিত আছে। তবে জীবনের উৎপত্তি যে প্রথম সমুদ্রের পানিতে হয়েছিল এ সম্পর্কে কোনো দ্বিমত নেই। আসলে যেহেতু এগুলো বহু বছর আগের, কোটি কোটি বছর আগের একটি ধারণা, এই জন্য এটা সম্পর্কে 100% শিওর কেউ বলতে পারে না, জাস্ট বিভিন্ন মতবাদ রয়েছে। তবে সবথেকে গ্রহণযোগ্য মতবাদ, মানে সব ক্ষেত্রেই বেশিরভাগ রিসার্চার বা বিজ্ঞানীরা মনে করেন জীবনের প্রথম উৎপত্তি হয়েছিল সমুদ্রের পানিতে। এ সম্পর্কে বিজ্ঞানীরা যা যুক্তি রেখেছেন সেগুলো এরকম। প্রথমত, অধিকাংশ জীবকোষ এবং দেহস্থ রক্ত ও অন্যান্য তরলে নানা রকম লবণের উপস্থিতি, যার সঙ্গে সমুদ্রের পানির খনিজ লবণের সাদৃশ্য রয়েছে। দ্বিতীয়ত, সমুদ্রের পানিতে এখন অনেক সরল এবং এককোষী জীব বসবাস করে। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীতে জীবনের প্রথম আবির্ভাব ঘটে সমুদ্রের পানিতে এবং তার সাথে তার যথেষ্ট সাদৃশ্য রয়েছে। পৃথিবীতে কিভাবে জীব সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে বিজ্ঞানীদের অনুমান এরকম: প্রায় 260 কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এবং জলীয় বাষ্প, নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল, কিন্তু অক্সিজেন গ্যাস ছিল না। অহরহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে
বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি ঘটত এবং বজ্রপাতের ফলে ও অতিবেগুনি রশ্মির প্রভাবে এই যৌগ পদার্থগুলো মিলিত হয়ে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড উৎপন্ন করে। তো এই ঘটনাগুলো আসলে অনেক আগে দীর্ঘ সময় নিয়ে হয়েছিল এবং এজন্যই ইভলিউশন কথাটি সাধারণত প্রচলিত ধীর প্রক্রিয়া হিসাবে, অর্থাৎ ইভলিউশন ধীরে ধীরে সম্পন্ন হয়। তো এই ঘটনাগুলো অনেক অনেক বছর আগে সংঘটিত হয়েছিল। ল্যাবরেটরিতে এই প্রক্রিয়াটি পরীক্ষা করে প্রমাণ করা হয়েছে। তাহলে ল্যাবরেটরির যে পরীক্ষা এবং প্রাকৃতিকভাবে যে ঘটনা তার সাথে মিল সম্পন্ন হয়, এই তত্ত্বটাকে সঠিক বলে বিবেচনা করা হচ্ছে। পরে অ্যামাইনো অ্যাসিড এবং মিলিত হওয়ায় নিউক্লিয় প্রোটিন অণুর সৃষ্টি হয়। নিউক্লিয় প্রোটিন অণুগুলো ক্রমে নিজেদের প্রতিরূপ গঠনের ক্ষমতা অর্জন করে এবং জীবনের সূত্রপাত ঘটায়। পৃথিবীর উৎপত্তি ও জীবনের উৎপত্তির ঘটনা প্রবাহকে বলে রাসায়নিক বিবর্তন বা অভিব্যক্তি। ধারণা করা হয় প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড সহযোগে সৃষ্টি হয় নিউক্লিয় প্রোটিন। এই নিউক্লিয় প্রোটিন থেকে সৃষ্টি হয় প্রোটোভাইরাস এবং তা থেকে সৃষ্টি হয় ভাইরাস। তাহলে কোনটি থেকে কোনটি সৃষ্টি হয় এগুলো কিন্তু ভালো করে শিখতে হবে। ভাইরাস এমন একটি অবস্থা নির্দেশ করে যেটি হচ্ছে জীব ও জ্বরের মধ্যবর্তী অবস্থা, অর্থাৎ ভাইরাসের মাঝে জীবনের বৈশিষ্ট্য রয়েছে এবং জড় পদার্থের বৈশিষ্ট্য রয়েছে। এজন্য এটি হচ্ছে জীব এবং জ্বরের মধ্যবর্তী একটি অবস্থা। নিউক্লিয় প্রোটিন, প্রোটোভাইরাস, ভাইরাস। তাহলে ভাইরাস সৃষ্টি হওয়ার পূর্ববর্তী ধাপগুলো হচ্ছে নিউক্লিয় প্রোটিন, প্রোটোভাইরাস এবং ভাইরাস। এরপর সম্ভবত উদ্ভব হয় ব্যাকটেরিয়া এবং আরও পরে সৃষ্টি হয় প্রোটোজোয়া। ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস আদি প্রকৃতির, তাই এদেরকে আদি কোষ বলা হয়। পরে প্রোটোজোয়ানদের দেহে দেখা গেল সুগঠিত নিউক্লিয়াস। কিছু এককোষী জীব দেহে সৃষ্টি হলো ক্লোরোফিল, ফলে একদিকে যেমন খাদ্য সংশ্লেষ সম্ভব হলো, তেমনি খাদ্য সংশ্লেষণের উপজাত হিসেবে অক্সিজেন সৃষ্টি হতে শুরু করলো। তখন সবাত শ্বসনকারী জীবের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো। উদ্ভব হলো এককোষী থেকে বহুকোষী জীব। এরপর একদিকে উদ্ভিদ ও অপরদিকে প্রাণী, দুটি ধারায় জীবের অভিব্যক্তি বা বিবর্তন শুরু হলো। আসলে এই যে ঘটনাগুলো খুব সুন্দর করে এখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে আসলে একেবারে কোষবিহীন অবস্থা থেকে কোষের সৃষ্টি হলো। ভাইরাসও প্রকৃতপক্ষে এটি একটি সম্পূর্ণ কোষ নয়। পরবর্তীতে ভাইরাস থেকে যখন ব্যাকটেরিয়া সৃষ্টি হলো, এটি একটি কোষ, তবে তার কোষটি আবার আদি প্রকৃতির, অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষে কোনো নিউক্লিয়াস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণুগুলো নেই। পরবর্তীতে ব্যাকটেরিয়া থেকে সৃষ্টি হলো প্রোটোজোয়া। প্রোটোজোয়ানদের ক্ষেত্রে দেখা যায় যে কোষীয় বিভিন্ন উপাদান, অঙ্গগুলো এবং নিউক্লিয়াস রয়েছে। পরবর্তীতে এই প্রোটোজোয়া থেকে সৃষ্টি হলো এক কোষে ক্লোরোফিল অণু বিশিষ্ট কোষ। আর এই আমরা জানি যে ক্লোরোফিল অণু হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত হলো, ফলে পৃথিবীতে প্রথম দেখা গেল অক্সিজেনের আবির্ভাব। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পৃথিবীতে ধীরে ধীরে অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে এবং অন্যান্য জীবের সৃষ্টি হতে থাকে এবং একটি পর্যায়ে গিয়ে উদ্ভিদ এবং প্রাণী, এই দুটি ধারায় জীবের বিবর্তন হতে হতে বর্তমান অবস্থার সৃষ্টি হয়েছে। তারপরে আমরা দেখব হচ্ছে বিবর্তনের সপক্ষে প্রমাণ। বিজ্ঞানে আসলে যে কোনো কিছুকেই সরাসরি সংজ্ঞায়িত করা হয় না, এগুলিকে যথেষ্ট প্রমাণাদির মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়। তাহলে আমরা এখন দেখব এই বিবর্তনের সপক্ষে প্রমাণসমূহ। বিবর্তনের আলোচনায় মূলত দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। একটি হলো বিবর্তন যে হয়েছে তার প্রমাণ, অপরটি হলো বিবর্তনের পদ্ধতি, অর্থাৎ কিভাবে জীবজগতে বিবর্তন এসেছে তার বর্ণনা।
তাহলে বিবর্তনের সপক্ষে যে প্রমাণগুলো উপস্থাপন করা হয়েছে, প্রথমে হচ্ছে অঙ্গ সংস্থান সম্পর্কিত প্রমাণ। বিভিন্ন জীবের অঙ্গ প্রত্যঙ্গের বাহ্যিক গঠনকে অঙ্গ সংস্থান বলা হয়, অর্থাৎ তাদের অঙ্গগুলোর বাহ্যিক অবস্থা কীরকম, এদের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের আলোচনাকে তুলনামূলক অঙ্গ সংস্থান বলে। সমসংস্থ অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ এবং লুপ্তপ্রায় অঙ্গের তুলনামূলক অঙ্গ সংস্থান এখানে আলোচিত হয়েছে। তাহলে আমরা আস্তে আস্তে সবগুলো অঙ্গ সম্পর্কে জানব। সমসংস্থান অঙ্গ: পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমির ফ্লিপার, সিলের অগ্রপথ, ঘোড়ার অগ্রপথ, মানুষের হাত, এর সবগুলোই সমসংস্থ অঙ্গ। আপাত দৃষ্টিতে এদের আকৃতিগত পার্থক্য দেখা গেলেও অভ্যন্তরীণ কাঠামো পরীক্ষা করলে দেখা যায় যে এদের অস্থিবিন্যাসের মৌলিক প্রকৃতি একই ধরনের। তাহলে কিন্তু বিষয়টা দেখা যাচ্ছে বেশ মজার, যে পাখির ডানা, বাদুড়ের ডানা, মানুষের হাত, ঘোড়ার অগ্রপথ, এগুলো দেখতে ভিন্ন মনে হলেও এদের যে অস্থির গঠন কিন্তু অনেকটা একই রকমের। এখানে বেশ কয়েকটি চিত্র দেওয়া হয়েছে, যেমন শুশুক, বাদুড়, মানুষ, ঘোড়া, এদের যে অস্থির গঠন, অর্থাৎ ভিতরে মাংসের ভিতরে যে অস্থির অবস্থান, এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেকটা কাছাকাছি এগুলো, এবং আরও গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখা যাবে যে এগুলোর সিকোয়েন্সগুলো অনেকটা একই রকম। অর্থাৎ সকল প্রাণীর জন্যই এখানকার অস্থিগুলোর উপর থেকে নিচের দিকে পরপর সাজানো রয়েছে। বাইরে থেকে দেখতে যে বৈসাদৃশ্য রয়েছে সেটি ভিন্ন ভিন্ন পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার জন্য ঘটেছে। অর্থাৎ ঘোড়া যে পরিবেশে বা মানুষ যে পরিবেশে, বাদুড় যে পরিবেশে বসবাস করে, এদের পরিবেশের কারণে তাদের এই বাহ্যিক গঠনে বেশ কিছু পরিবর্তন সাধিত হয়েছে। পাখি ও বাদুড়ের অগ্রপথ উড়ার জন্য, তিমির ফ্লিপার সাঁতারের জন্য, ঘোড়ার অগ্রপথ দৌড়ানোর জন্য ও মানুষের অগ্রপথ কোনো জিনিস ধরা ও অন্যান্য সৃজনশীল কাজের জন্য পরিবর্তিত হয়েছে। সমসমস্ত অঙ্গগুলো থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট অঙ্গ তথা জীবগুলো উৎপত্তিগতভাবে এক, যদিও সময়ের সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অভিযোজিত হওয়ার ফলে বর্তমানে তাদের গঠন বিভিন্নভাবে বিবর্তিত হয়েছে। তাই বিবর্তনবিদগণ মনে করেন যে সমসমস্ত অঙ্গবিশিষ্ট জীবগুলো উৎপত্তি একই পূর্বপুরুষ থেকে ঘটেছে। এই তথ্য জৈব বিবর্তন সমর্থন করে। এই যে একটি তত্ত্ব আমরা দেখলাম, এই তত্ত্ব থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এদের অস্থির গঠনে বেশ মিল রয়েছে, সুতরাং তাদের পূর্বপুরুষ হয়তোবা একই রকম ছিল এবং একই পূর্বপুরুষ থেকে এগুলো ধাপে ধাপে বিভিন্ন পরিবেশের কারণে বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে এদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে। তো যে এখানে যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর কথা উল্লেখ রয়েছে, কার সাথে কার মিল ছিল, এগুলি কিন্তু আমাদের জানতে হবে। পরীক্ষায় আসতে পারে যে সমসমস্ত অঙ্গ কোনগুলো, এক্ষেত্রে পাখির ডানা, বাদুড়ের ডানা ইত্যাদি, কিন্তু এর সাথে কিন্তু অন্য বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া থাকবে যেগুলো সমসমস্ত অঙ্গ না। তাই কোনটার সাথে কোনটা সমসমস্ত এগুলো কিন্তু জানতে হবে, তাই এগুলো ভালো করে শিখবে। আরও একটা অঙ্গ সম্পর্কে জানবো, এটি হচ্ছে সমবৃত্তি অঙ্গ। বিভিন্ন প্রাণীর যে অঙ্গগুলোর উৎপত্তি, বিকাশ এবং গঠন ভিন্ন হলেও তারা একই কাজ করে, সেই অঙ্গগুলোকে সমবৃত্তি অঙ্গ বলে। যেমন পতঙ্গ কিংবা বাদুড়ের ডানা ওড়ার জন্য ব্যবহৃত হয়। এদের উৎপত্তি ও গঠন সম্পূর্ণ আলাদা হলেও একই পরিবেশের প্রভাবে তারা একই রকম কাজ করার জন্য অভিযোজিত হয়েছে। অর্থাৎ বাদুড় এবং পতঙ্গ দুটি প্রয়োজনের তাগিদে উঠতে সাহায্য করার উপযোগী অঙ্গ তৈরি করেছে। এরকম সমবৃত্তি অঙ্গগুলো বিবর্তন সমর্থন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমবৃত্তি অঙ্গ হচ্ছে ওই সমস্ত অঙ্গ যেগুলো গঠনগতভাবে আলাদা, কিন্তু এগুলো কার্যিকভাবে অর্থাৎ একই ধরনের কাজ করে থাকে। যেমন বাদুড়ের ডানা এবং
পতঙ্গের যে ডানা, এগুলো গঠনগতভাবে সম্পূর্ণ আলাদা, কিন্তু তারা একই পরিবেশের প্রভাবে তারা একই রকম কাজ করার জন্য অভিযোজিত হয়েছে। তাহলে আরো বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে আমাদের লুপ্তপ্রায় অঙ্গ। হ্যাঁ, বিবর্তনের সপক্ষে যে প্রমাণ, এগুলোর এখানে পয়েন্ট রয়েছে 4টি। তাহলে আমরা এই 4টি পড়ে ফেলি। প্রথমে আমরা দেখলাম অঙ্গ সংস্থান সম্পর্কিত প্রমাণ। অঙ্গ সংস্থান সম্পর্কিত প্রমাণের মধ্যে রয়েছে সমসংস্থ অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, আরেকটি হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গ। তাহলে এখন আমরা দেখব লুপ্তপ্রায় অঙ্গ। জীবদেহে এমন কতগুলো অঙ্গ দেখা যায় যেগুলোর কিছু জীবদেহে সক্রিয় থাকে কিন্তু অপর জীবদেহে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এমন অঙ্গগুলোকে লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ বলে। প্রাণীদের মধ্যে বহু লুপ্তপ্রায় অঙ্গ রয়েছে। মানুষের সিকাম এবং সিকাম সংলগ্ন ক্ষুদ্র অ্যাপেন্ডিক্সটি নিষ্ক্রিয়, কিন্তু স্তন্যপায়ীভুক্ত তৃণভোজী প্রাণীদের দেহে এগুলো সক্রিয়। মানুষের দেহে লেজ নেই, তবু মেরুদণ্ডের শেষ প্রান্তে ককিক্স নামক লুপ্তপ্রায় অঙ্গ রয়েছে। এই ককিক্স মানুষের পূর্বপুরুষে সুগঠিত ছিল। গরু, ঘোড়া, ছাগল, মানুষ, এদের সবার কানের গঠনের বৈশিষ্ট্য একই ধরনের। এ ধরনের আলোচনা থেকে বলা যায় যে লুপ্তপ্রায় অঙ্গ বহনকারী প্রাণীটির উৎপত্তি ঘটেছে এমন উদ্বংশীয় প্রাণী থেকে যার দেহে একসময় উক্ত অঙ্গটি সক্রিয় ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে লুপ্তপ্রায় অঙ্গ হচ্ছে এমন একটি অঙ্গ, লুপ্তপ্রায়, যা বর্তমানে কোনো কাজে লাগছে না, কিন্তু পূর্বপুরুষদের ক্ষেত্রে এগুলো হয়তোবা কোনো একটি কাজে ব্যবহৃত হতো। যেমন মানুষের ক্ষেত্রে এখানে আমরা 2টি বৈশিষ্ট্য দেখলাম, মানুষের সিকাম এবং সিকাম সংলগ্ন ক্ষুদ্র অ্যাপেন্ডিক্স। এটির কোনো কাজ বর্তমানে নেই, কিন্তু এদের যে একটি বিশেষ বর্ধন বা গঠন, তা থেকে মনে হয় যে কোনো এক সময় হয়তোবা ব্যবহৃত হতো। এবং একই রকমভাবে স্তন্যপায়ীভুক্ত তৃণভোজী প্রাণীদের, যেমন ঘোড়া কিংবা গিনিপিগের দেহে এগুলো সক্রিয়। কোনটি? যেমন এই ক্ষুদ্র অ্যাপেন্ডিক্স, এটি মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় হলেও এটি কিন্তু এই ঘোড়া এবং গিনিপিগের ক্ষেত্রে সক্রিয়। মানুষের ক্ষেত্রে আরও একটি বৈশিষ্ট্য দেখলাম, সেটি হচ্ছে মানুষের দেহে লেজ নেই, তবু মেরুদণ্ডের শেষ প্রান্তে ককিক্স নামক লুপ্তপ্রায় অঙ্গ রয়েছে। এই ককিক্স মানুষের পূর্বপুরুষে সুগঠিত ছিল। গরু, ঘোড়া, ছাগল, মানুষ, এদের সবার কানের গঠনেও বৈশিষ্ট্য একই রকম। অর্থাৎ এই যে আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে লুপ্তপ্রায় অঙ্গগুলো যদিও বর্তমানে নেই, কিন্তু এগুলো পূর্বপুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হতো। তাহলে আমরা আজকে আলোচনায় বুঝতে পারলাম পৃথিবীতে জীবনের উৎপত্তি কিভাবে হয়েছিল, উৎপত্তি সম্পর্কে কিছু ইতিহাস আমরা পড়লাম, এবং জীবনের আবির্ভাব কোথায়, কি ঘটেছিল সে সম্পর্কে আমরা জানলাম, এবং বিবর্তনের সপক্ষে যে প্রমাণ, তার মধ্যে বেশ কিছু প্রমাণ রয়েছে, তার মধ্যে আমরা অঙ্গ সংস্থান সম্পর্কিত প্রমাণ পড়লাম। অঙ্গ সংস্থিত প্রমাণের মধ্যে আমাদের 3টি বৈশিষ্ট্য এখানে রয়েছে: সমসংস্থ অঙ্গ, সমবৃত্তি অঙ্গ এবং লুপ্তপ্রায় অঙ্গ। তো এই অঙ্গগুলো সম্পর্কে সম্যক ধারণা তোমাদের রাখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।